দুর্নীতির দায়ে, তখন একটা আলোচনা আমাদের জনপরিসরে খুব হয়েছে, সেটা হচ্ছে জনাব আজিজি কি শেষ, আর কারো ওপরে কি এরকম কিছু আসতে পারে। এই আলাপটা আসার যৌক্তিক কারণ আছে এবং সেটা আসলে কি কিছুটা আভাস আমরা সম্ভবত পাচ্ছি জনাব ডোনাল্ড লু, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, বা আসলে ওনারা সেক্রেটারি বলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাথে। এবং এই সাক্ষাৎকারটা দেয়া মানে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমেরিকার কিছু পলিসি নিয়ে, কিছু স্ট্যান্স নিয়ে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে, এক ধরনের অস্পষ্টতা আছে আমাদের কারো কারোর মধ্যে, সেগুলো তিনি কিছু বলতে চেয়েছেন। এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নেরও আমরা আসলে এখানে একটু জবাব খোঁজার চেষ্টা করব যে বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতিটাকে কি, বা গণতন্ত্র, মানবাধিকার এগুলো নিয়ে কাজ করা কি আমেরিকা বন্ধ করে দিল, এই ধরনের আলাপ। এই দুটো প্রশ্নেরই জবাব আমরা জনাব লুয়ের সাক্ষাৎকার থেকে পাওয়ার চেষ্টা করব। উনি আরও কিছু কথা বলেছেন, আমি আগে ওই খুচরো কথাগুলো বলি, তারপর পরের অংশে শেষের দিকে আমি আসলে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের জবাব। আমেরিকা কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলা থামিয়ে দিচ্ছে? আরেকটা হচ্ছে দুর্নীতি নিয়ে কি আর কারো ওপরে স্যাংশন আসতে পারে? এই দুটো প্রশ্ন। প্রাথমিকভাবে যেটা হয়েছে সেটা হলো অনেকগুলো প্রশ্ন তাকে করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একটা ছিল যে তিনি যে গেলেন রাজনৈতিক দলগুলোর সাথে গেছেন এবং এখন প্রশ্ন করা হচ্ছে যে এখন নমনীয় ভূমিকা নেওয়া হচ্ছে। তো তিনি বলছেন যে আগে আমরা গেছি, সবার সাথে বসেছি, চেষ্টা করেছি নির্বাচন নিয়ে কাজ করার জন্য, এবং এরপর যেসব যা যা হয়েছে, অনিয়ম সহিংসতা হয়েছে, সেগুলো বিশ্বাসযোগ্য তদন্ত করতে এবং এগুলোর জন্য সরকারকে অনুরোধ করেছে এবং এই জিনিসগুলো চালু থাকবে। সো তাহলে প্রথম প্রশ্নটা, মানে প্রথম প্রশ্ন না, ইনফ্যাক্ট এটা আমি বলছি যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এটা করেছে। কিন্তু উনি যে এবার আসলেন, উনি সুশীল সমাজের সাথে বসেছেন, কিন্তু উনি বিএনপির সাথে বা বিরোধী দলের সাথে বসেননি। এটা কেন করেছেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই আলাপটা আমাদের সমাজে ছিল। জনাব ব্লু এভাবে জবাব দিচ্ছেন, পড়ি। এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম। এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারের সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এবার উনি ঢাকায় থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করা, সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা, ক্রিকেট টিমের কথাও বলেছেন। আসলে আওয়ামী লীগের সাথে আসলে বসেননি, তাই না? উনি আসলে বসেছেন সরকারের সাথে, সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষজনের সাথে। এবং উনি বলছেন এটা নির্বাচনের আগের সময়ে না বলে উনি বিএনপির সাথে বসেননি, যদিও আমরা এটাকে তারপরে এক ধরনের সিগন্যাল হিসেবে দেখতে পারি। কারণ এর আগে নির্বাচনের পরই আফরিন আক্তার, তার যিনি জুনিয়র, যিনি বাংলাদেশের ডেস্ক দেখাশোনা করেন, তিনি এসেছিলেন এবং তিনি বিএনপির সাথে কিন্তু বসেছিলেন, দেখা করেছিলেন। তার সাথে আরেকজনও ছিলেন, প্রধান মানে যারা বাইডেনের উপদেষ্টা আইলেন লাবাখা। এরপর কি কি করছেন না করছেন দুর্নীতি নিয়ে, সেগুলো নিয়ে আবারও বলছি, একটু পরে বলছি। সেটা হলো বাংলাদেশে যে মিয়ানমার এবং বাংলাদেশকে ভেঙে একটা রাষ্ট্র আলাদা করে তৈরি করার, খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে এবং বিমান ঘাঁটি, যদিও প্রধানমন্ত্রী এখানে স্পেসিফিকলি আমেরিকার কথা বলেনি, কিন্তু এই প্রশ্নটাই জনাব লুকে করা হয়েছিল। জনাব লু জবাব দেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা। জলবায়ু পরিবর্তন নিয়ে কথা এসছে, আমি আর ওটাই খুব বেশি যাই না, খুব বেশি সিগনিফিক্যান্ট, আই এম সরি এভাবে বলার জন্য। জলবায়ু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমাদের এখন রাজনৈতিক পরিমণ্ডলে এটা এখন ঠিক অতটা গুরুত্বপূর্ণ ইস্যু না। ইন্দো প্যাসিফিক যে আছে সেই নীতিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। এই জায়গাটা একটু পড়ি, কারণ বাংলাদেশের সাথে আসলে সামনে আমেরিকার ইন্টারাকশনের ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে থাকবে, বহুদিন থাকবে, কারণ আমেরিকা তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে সরে আসার কোনো কারণ নেই। ডোনাল্ড লু বলছেন একটি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, প্যাসিফিক অঞ্চল যা স্বাধীন এবং উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিশীল। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের ব্যাপারে এমন একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করে। একটি গতিশীল এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশের অবস্থান তাকে এই অঞ্চলের বাণিজ্য প্রসারের একটা সেতু এবং এই অঞ্চলের সমৃদ্ধির নোঙর হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমরা এই অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা, সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতন্ত্র, মানবাধিকার উন্নয়নে আমাদের বাংলাদেশি অংশীদারদের সাথে কাজ করার দিকে মনোনিবেশ করেছি। এসবগুলো আমাদের জনগণের সুফল বয়ে আনবে। খেয়াল করে এখানে গণতন্ত্র এবং মানবাধিকারের উন্নয়নে বাংলাদেশ সহযোগী, এই জায়গায় আরেকটা জায়গায় কথা বলেছে, সুতরাং আমরা ওইটাও আরেকটু করে নেব। কিন্তু সবচেয়ে জরুরি কথা হচ্ছে নিরাপত্তা, সহযোগিতা বৃদ্ধি। মানে আসলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আমরা বহুবার কথা বলেছি, এটা আদতে
চায়না কন্টেইনমেন্টের একটা প্রজেক্ট, এটা রাগ ঢাকটা করে বলে ফেলাই যায়। সুতরাং এর মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে ইনভলভ করার একটা চেষ্টা আছে, এবং স্বাভাবিকভাবে কাউকে আপনি যে সিকিউরিটির দিকে ইনভলভ করতে চান, আদার ইস্যুজ আর ইম্পর্টেন্ট। এবং আমেরিকা যেটা চায় একটা রুল বেসড অর্ডার, যারা ফ্রি অ্যান্ড ওপেন ইন দ্য প্যাসিফিকের ক্ষেত্রে বলে, তার সাথে গণতন্ত্র মানবাধিকার এগুলো টু সাম এক্সটেন্ট বিল্ট ইন। আমি বলছি না যে হুবহু অক্ষরে অক্ষরে সব জায়গায় একইভাবে তারা এটা পালন করে, নট নেসেসারিলি, কোনো পরাশক্তিভাবে করে, সে আলাপ আজকে না। গণতন্ত্র নিয়ে ইনফ্যাক্ট ওনাকে একদম স্পেসিফিক একটা প্রশ্ন করা হয়েছিল, আমি সেই প্রশ্নটা একটু করতে চাই। সেটা হচ্ছে এরকম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একদম মানে প্রথম প্রশ্নের দিকে অনেক কিছু বলা হয়েছে, বলার পরের অংশ, প্রশ্নটা অনেক বড়, পরের অংশটা এরকম, মানে ওই যে উনি বাংলাদেশে এসেছিলেন, এসে যে বলেছেন আমরা সব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই, তখন প্রশ্নের একটা অংশ এরকম, এটা কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের একটি ইঙ্গিত, যেখানে আপনারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র সুরক্ষা ও প্রসারের বদলে ভূরাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং কৌশলগত দ্বিপাক্ষিক বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে চান? তাহলে খেয়াল করি, ওনারা যখন এসে যা যা বলেছেন এটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে এইভাবে, তার মানে কি এটা যে আপনারা গণতন্ত্র মানবাধিকার এগুলো বাদ দিয়ে জিওপলিটিক্যাল, ইকোনমিক, তারপরে যে ক্লাইমেট চেঞ্জের কথা বলা হলো, এনভায়রনমেন্টাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়েই সম্পর্ক করবেন কিনা? এটা হয় বহু দেশের সাথে, যেখানে গণতন্ত্র নেই, মানবাধিকারে 12টা বেজে গেছে, আমেরিকা তার স্বার্থে সেখানে এক ধরনের এই সম্পর্কগুলো করছে, তার স্বার্থে জবাব দিচ্ছেন তিনি। অনেকগুলো বলেছেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, উনি কী করেছেন না করেছেন, কী কী অংশীদারিত্ব হবে, কিন্তু এই জবাবেরই একসাথে বলছেন সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজ ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাবে এবং বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখব। তার মানে খেয়াল করে লিডিং প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা করা দরকারই ছিল, কারণ এটা নিয়ে এক ধরনের অস্পষ্টতা আছে এবং আওয়ামী লীগের লোকজন এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছে যে আমেরিকা নির্বাচনের আগে যে ধরনের অ্যাটিটিউড দেখিয়েছিল, যা যা করেছিল, সেটা থেকে তারা পুরোপুরি সরে এসছে। আমি যেটা আবারও পড়ি, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজ ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাব এবং বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখব। আমরা খেয়াল করেছি একটু আগে যখন পড়েছি, যখন ইন দ্য প্যাসিফিক নিয়ে তিনি জবাব দিচ্ছিলেন, সেখানেও কমনলি ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে বিল্ট ইন ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের কথা আছে, সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, দুর্নীতি নিয়ে, এখানে দুর্নীতি নিয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার কথা বলা হচ্ছে। সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যে স্যাংশন, সেটা দুর্নীতির একটা, মানে এই যে কাজ করবেন বলছে, সেটার একটা পার্ট কিনা, এবং এই সেগুলো সমাধানের ব্যাপারে সরকার যা করছে তাতে আপনি সন্তুষ্ট কিনা, সরকার সদিচ্ছা আছে কিনা, সেটার ব্যাপারে এই জায়গাটা আমি পুরো পড়তে চাই। যেন ব্লু বলছেন, আমি যখন আলবেনিয়া এবং কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ছিলাম, আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল না, মানে আলবেনিয়া সরকারের কাছে, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে। সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং 20 মে আমরা 7031 সি অধীনে সাবেক জেনারেল আজিজকে যে স্যাংশন দিয়েছে সেটার কথা বললেন। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আমরা ব্যাপারটি স্বাগত জানাই। এই একটা মনে রাখি, তারা যে বিবৃতি দিয়েছেন তদন্ত করা হবে, সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন বলছেন। তারপর প্রশ্ন করছেন, আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকের ওপরও দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো? জনাব ডোনাল্ড লু বলছেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির তথ্য থাকে, তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট। আমি আশা করি, এই জায়গাটা খেয়াল করি, আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাব। যে প্রশ্নটা করছিলাম শুরুর দিকে, দুর্নীতির ব্যাপারে আরও পদক্ষেপ আসবে কিনা, এখানে স্পেসিফিকলি সেই প্রশ্নটা করা হয়েছে। আমরা একটু পেছনে ফিরে যাই। জনাব আজিজ আহমেদ, আমরা কথা বলেছি, আমাদের মনে থাকার কথা আমি নিজেও বলেছি, জনাব আজিজ আহমেদকে 7031 সি যে ধারায় সাজা দেওয়া হয়েছিল, আমি আমার ওই রিলেটেড ভিডিওতে একদিন ক্লিয়ারলি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে এই রকম যে ওখানে সাবহেডিং হচ্ছে ক্রিপ্টোক্রেসি
অ্যান্ড হিউম্যান রাইটস। মানে আজিজ আহমেদ আলাদাভাবে একজন চোর, চুরি করেছেন, দুর্নীতি করেছেন, এরকম অন্য দুর্নীতির ফিরিস্তিও আছে, কিন্তু উনি এটা করেছেন তা না। হি ওয়াজ এ পার্ট অফ এ ক্লিপ্টোক্রাসি। ক্লিপ্টোক্রাসি এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জাস্ট চোররা ক্ষমতা, মানে চোরদের সরকার হচ্ছে ক্লিপ্টোক্র্যাটিক সরকার। সো একটা ক্লিপ্টোক্রাসি অংশ হিসেবে তিনি কাজ করেছেন। আমরা বুঝি, আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলছি, এই আলাপ করছি। আমি অন্তত বহুবার বাংলাদেশে একটা ক্লিপ্টোক্রাসি এই কথা বলার চেষ্টা করেছি, এবং তাকে স্যাংশন দেওয়া যে স্টেটমেন্ট, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এরকম, ওখানে ফিরিস্তি দেওয়া ছিল উনি কীভাবে অপরাধী ভাইদের জন্য কী কী করেছেন, কীভাবে দুর্নীতি করেছেন। তারপর বলছেন তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। খুব জরুরি। এসব করে উনি এই ধরনের প্রভাব বা ইম্প্যাক্ট ফেলেছেন। আর আমি আগেও একটা কথা বলেছিলাম যখন আজিজ আহমেদের বিষয় নিয়ে ভিডিও করছিল, সেটা হলো দুর্নীতি নিয়ে যখন প্রথমবার বাংলাদেশে স্যাংশন দেওয়া হলো তখন এটা একটা অ্যালার্মিং সাইন। আর হিউম্যান রাইটস নিয়ে বাংলাদেশে আগে যখন র্যাবের লোকজনকে স্যাংশন দেওয়া হয়েছিল, হিউম্যান রাইটস ভায়োলেট সবাই খুব সরাসরি দেখা যায় এরকম করে। আমরা হিসাব করে দেখাতে পারবো যে একজন সচিবও কখনো কখনো কোনো না কোনোভাবে হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু করাপশনের মধ্যে এরকম প্রচুর মানুষ আছে। এই আমলারা, প্রশাসনের আমলাদের কথা বলছি, করের আমলাদের কথা বলছি, রাজনীতিবিদরা আছেন, প্রচুর ব্যবসায়ীরা আছেন, করাপশনের মধ্যে আমরা তাকে ফেলে দিতে পারবো। ফলে এবং আরেকটা প্রশ্ন, ক্লিপ্টোক্রাসি। এই ক্লিপ্টোক্রাসিতে এরকমই হয়, অনেকগুলো চোর, বিভিন্ন জায়গা থেকে আসা চোররা একত্র হয় একটা ক্লিপ্টোক্রাসি কায়েম করার জন্য, চোরতন্ত্র কায়েম করার জন্য। যেমন লুয়ের আলাপ দেখে একটা জিনিস আমরা বুঝতে পারি, ওনারা আসলে খেয়াল করছেন আজিজের বিরুদ্ধে কি করা হচ্ছে। এখন তাত্ত্বিকভাবে বলছি যে আজিজের বিরুদ্ধে যদি সঠিকভাবে এখনও আদৌ দুদক কোনো স্টেপ নিতে শুরু করে নাই, যারা বেনজিরের ক্ষেত্রে আমরা দেখলাম, কিন্তু আজিজের ক্ষেত্রে এখনও কোনো স্টেপ নেওয়া শুরু হয় নাই, দুদক টু শব্দ এখনো পর্যন্ত করে নাই। যাই হোক, আমরা ধরে নিলাম করলো, ভালোভাবে হলো, মানে এটা যদি একটা ভালোভাবে হয় সব কিছু থেমে যাবে, আমি মনে করি না। আমি জনাব লুয়ের বক্তব্য থেকে বোঝা যায় যে জনগণের সাথে কাজ করে যেতে আগ্রহী। আমি এই ভিডিওটা করেছিলাম যে আজিজ বেনজিরের উপরে যা হচ্ছে তার সাথে লু এফেক্ট আছে কি না, কারণ উনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় এটা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে দুর্নীতি ইজ আ প্রায়োরিটি। সো ওনার সাক্ষাৎকারে উনি এটা রিইটারেট করলেন, আবার স্পষ্ট করে এটাকে স্ট্রংলি বললেন। আমরা ধরে নিতে পারি, আমরা এই আলাপ থেকে ধরে নিতে পারি বাংলাদেশে দুর্নীতির দায়ে এই ধরনের সাজা, এর সাথে যদিও আরও বেশ কিছু জিও পলিটিক্যাল এবং আদার ইন্টারেস্টের প্রশ্ন জড়িত থাকে, তারপর আমরা ধরে নিতে পারি যে এ ধরনের শাস্তি, হাই প্রোফাইল লোকজনের উপর শাস্তি আরও আসবে। এবং সাথে কথাটা রিপিট করে শেষ করি, সেটা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার নিয়ে বাংলাদেশে, নির্বাচন নিয়ে আমেরিকা সোফার যা করেছে সব বাদ দিয়ে শুধুমাত্র সরকারের সাথে একটা অর্থনৈতিক, ভূরাজনৈতিক, যে মানে এনভায়রনমেন্টাল এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক নিয়ে সে সন্তুষ্ট থাকবে। উনি খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি। এবং শেষে আবার ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে কথা বলতে গিয়ে সেখানেও এটাকে উনি রিইটারেট করেছেন। সো ধারণা করতে পারে এখন, হ্যাঁ আমরা কেউ বলতে পারি যে গত ইলেকশনের আগে যে ইন্টেন্সিটিতে হয়েছে, যেভাবে হয়েছে সেভাবে হবে কি না বলা কঠিন। প্রত্যেকটা সুপার পাওয়ার তার ইন্টারেস্ট অনুযায়ী কাজ করে, অনেকবার বলেছি সে তারও ইন্টারেস্ট অনুযায়ী কাজ করবে। জেনারেল লু বাংলাদেশে যখন এসেছিলেন তখন একটা ইন্টারভিউতে বলেছিলেন দ্যাটস ফাইন, কারো কোনো চ্যারিটি করার দরকার নাই, ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো চ্যারিটির কোনো জায়গা নেই। বহুবার বলেছে চাই রিপিট হিয়ার, ওদের সাথে আমরা কাজ করতে চাই, কারণ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে যদি আমেরিকার সাহায্য কাজে লাগে এবং তার যদি পারপাস ফুলফিলড হয়, আমরা একই রকম উদ্দেশ্য পরস্পরের সাথে পোষণ করছি, দ্যাটস ওয়াই আমরা তাদেরকে সমর্থন করছি। যাই হোক, আমরা চাই সামনের দিনে তারা আগে যা করছিল, যেভাবে করছিল, সেই জায়গাগুলোতে ক্রমাগত ফিরে আসবে। এটা আমাদের গণতন্ত্রের লড়াইটাকে সহজ করবে। আবারও বলি, আমি আমার ইলেকশন আগে বহুবার বলেছি,